এবং ফটোসিনথেসিসই হলো একমাত্র সিস্টেম যেখান থেকে এই বিভিন্ন অর্গানিজমের জন্য শক্তি সরবরাহ করা হয়। মানে সোলার শক্তির একমাত্র উৎস তো সূর্য, আর সূর্যের এনার্জি ক্যাপচার করা এবং সেটা জীবজগতে ব্যবহারের জন্য আসে প্রধানত ফটোসিনথেসিসের মাধ্যমে। প্রধানত ফটোসিনথেসিস কেন বললাম? আমি বললাম না কেন একমাত্র ফটোসিনথেসিস? কে বলতে পারো এটা? স্যার কারণ স্যার প্ল্যান্ট থেকেই তো স্যার ওই সমস্ত খাদ্য সংগ্রহ করে। দ্যাট ইজ কারেক্ট, কিন্তু তুমি আমার প্রশ্নটা বোঝো। আমি বলেছি যে প্রধানত ফটোসিনথেসিসের মাধ্যমেই সব অর্গানিজম শক্তি পেয়ে থাকে। আমি একমাত্র বলিনি, আমি বলিনি যে একমাত্র ফটোসিনথেসিসের মাধ্যমেই আমরা স্যার পেয়ে থাকি। স্যার কিছু অর্গানিজম তো কারণ স্যার ফটোসিনথেসিস প্রক্রিয়ায়, হ্যাঁ বলো, একে একে বলো। স্যার কিছু অর্গানিজম তো মানে প্ল্যান্ট ছাড়াও স্যার ওই যে যারা হচ্ছে কার্নিভোরস, যারা হচ্ছে আপনার মাংস খায়, তারা তো কার্নিভোর মাংস খায়, সে তো কার্নিভোর অন্য একটা অ্যানিমালকে খায়, সেই অ্যানিমালটা তো ঘাস খায়। জি স্যার। সুতরাং আমরা ওই ফটোসিনথেসিসেরই এনার্জির একটা অংশ পেয়ে থাকি। সেটা ভালো এক্সাম্পল, মোটো এক্সাম্পল বলো। স্যার কারণ ফটোসিনথেসিসে একমাত্র স্যার কার্বন ডাই অক্সাইড ইউজ করা হয়। সেটা আমি ব্যবহৃত। প্রশ্নটা বোঝানো। আমরা বলছি যে এই যে কার্বন ডাই অক্সাইডটা হলো ক্রিটিক্যাল গ্যাস, কারণ হলো এটা উদ্ভিদ ফটোসিনথেসিসে ব্যবহার করে। আমরা জানি যে ফটোসিনথেসিসের মাধ্যমেই আমরা সোলার রেডিয়েশনটাকে এনার্জিতে কনভার্ট করে ক্যাপচার করে সেটাকে গাছের মাধ্যমে আমরা বিভিন্ন প্রাণী পাচ্ছি। কিন্তু আমি এটাকে বলছি যে মেইন বলছি, কিন্তু এটা বলিনি যে অনলি। এই শব্দটা ব্যবহার করি। অনলি শব্দটা কেন ব্যবহার করলাম আমি এটা বলতে চাচ্ছি। তোমরা দুইজনেই যা বলেছো তাতে আমার বলা উচিত ছিল অনলি সোর্স অফ এনার্জি। ফটোসিনথেসিস হলো অনলি বলা উচিত ছিল আমার, যেখানে কার্বন ডাই অক্সাইড ইনভলভ। আমি অনলি বলিনি। অনলি না বলার কারণ হলো কিছু কিছু অর্গানিজম আছে তারা সরাসরি উদ্ভিদ ছাড়াও কিছু কিছু অর্গানিজম আছে তারা সরাসরি সানরে সোলার এনার্জি ব্যবহার করতে পারে। উদাহরণ হলো একটা, যেমন কুমির রোদ পোহায়, কুমিরের যে খোলস সেগুলো সোলার প্যানেলের মতো কাজ করে এবং সে সান থেকে সরাসরি এনার্জি নিয়ে তার শরীরের মেটাবলিক কার্যক্রম আংশিকভাবে চালাতে পারে, যার জন্য কুমিরের খাবারের প্রয়োজন হয় কম। এটা শুধু কুমির না, প্রায় সব রেপটাইলেরই এই বৈশিষ্ট্য আছে। প্রায় সব রেপটাইলই কিছুটা পরিমাণে সূর্যের আলো সরাসরি ব্যবহার করতে পারে শক্তির উৎস হিসাবে, যার জন্য এদের খাবার কম লাগে। সেই জন্যই আমি ফটোসিনথেসিসকেই বলিনি যে একমাত্র প্রক্রিয়া, বা সেই কারণেই বলিনি যে ফটোসিনথেসিস একমাত্র প্রক্রিয়া যার মাধ্যমে আমরা মানে প্রাণী জগৎ এনার্জি পেয়ে থাকি। তবে এটা ঠিক যে এটাই হলো প্রধানতম মাধ্যম যার মাধ্যমে আমরা সোলার এনার্জি বা এনার্জি পেয়ে থাকি। তারপর বলা হচ্ছে যে সকল উদ্ভিদ এবং প্রাণী তার রেসপিরেশনে কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে থাকে।
এবং যে কোনো ডিকম্পোজিশন প্রসেসেই, যেমন পচা থেকে শুরু করে যাই বলি না কেন, সব অর্গানিক ম্যাটার ডিকম্পোজিশন প্রসেস থেকেই কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আর কার্বন ডাই অক্সাইড হলো মোস্ট ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাসের একটা, এবং গ্রিন হাউস ইফেক্টের কারণে পৃথিবীতে কি কি হচ্ছে, অতীতে হয়েছে, সেই জিনিসগুলো আমরা জানি। তো যেহেতু কার্বন ডাই অক্সাইড এত ইম্পর্টেন্ট, সেজন্যই এটাকে বলা হয়েছে যে দিস ইজ এ ক্রিটিক্যাল গ্যাস। আচ্ছা, তারপরের অংশে দেখো যে কার্বনের সোর্স কি, ন্যাচারাল সোর্স, হিউম্যান অ্যাক্টিভিটি, দুইটাই দেখানো হয়েছে এইটাতে। ডেথ অফ অর্গানিজম, অ্যানিমাল ওয়েস্ট, অ্যাটমসফেরিক কার্বন ডাই অক্সাইড, ওয়েদারিং অফ রকস, রক ওয়েদারিং এও কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়। যেমন তোমার যত কার্বন বেসড রক আছে সবাই ডিকম্পোজিশনেই কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়। অ্যানিমাল কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে, অ্যারোবিক রেসপিরেশন, টেরেস্ট্রিয়াল এবং অ্যাকুয়াটিক লাইফ এরা কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে। আর হিউম্যান কিভাবে কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে? আমরা মূলত কার্বন ডাই অক্সাইড প্রডিউস করি এনার্জি জেনারেশন করতে যাই। যেমন আমরা কাঠ পোড়াই, বন পোড়াই, কার, ট্রাক, প্লেন, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট ব্যবহার করি যেখানে ফসিল ফুয়েল বার্ন করা হয়। আচ্ছা, এবার কার্বন সাইকেলে দেখি, যদি কার্বন আছে কোথায় কোথায় আমরা যদি দেখি, কার্বন মাটির নিচে আছে, একেবারে নিচে আছে। এই যে এখানে দেখানো হচ্ছে মাটিতে আছে অয়েল, কোল, অয়েল, গ্যাস, লাইমস্টোন। লাইমস্টোন মানে কি? এটা সংকেত কি? লাইমস্টোন কি জিনিস? লাইমস্টোন সবাই জানো, এটা ক্যালসিয়াম কার্বনেট। রাইট। এবং ক্যালসিয়াম কার্বনেট তোমরা জানো যে খুব ইজিলি ডিকম্পোজ হয়, পানি পেলেই ডিকম্পোজ হয় এবং সেখান থেকে কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে। আমাদের দেশে বা বিদেশেও মেরিন কোনো গ্যাস এবং অয়েলের রিজার্ভার আছে? যেটা মানুষে ব্যবহার করছে? তোমরা জানো কি? আমরা সমুদ্র থেকে কোথাও গ্যাস তুলছি বাংলাদেশে? আমাদের দেশে আছে সাঙ্গু থেকে। সাঙ্গু হলো এটা বঙ্গোপসাগরের মধ্যে একটা জায়গা যেখানে মাটির যে সাগরের নিচে গ্যাসের খনি আছে, যেখান থেকে আমরা তুলছি। তার মানে হলো এই যে ধরনের যে অয়েল, গ্যাস, কোল, এগুলো ল্যান্ডেও যেমন আছে, পানির নিচেও আছে এবং এটা ব্যবহার করা হয়। এটা হলো সোর্সের মধ্যে ইম্পর্টেন্ট সোর্স। আর পৃথিবীর উপরের অংশে, আর্থ ক্রাস্টের উপরের অংশে কার্বন আছে, সেটা হলো সয়েল অর্গানিক ম্যাটার হিসেবে কার্বন আছে। আর কার্বন আছে হলো অ্যাটমসফিয়ার। আচ্ছা, আমরা অ্যাটমসফিয়ারে কার্বন কিভাবে যোগ করছি? অ্যাটমসফিয়ারে কার্বন যোগ করছি এই যে সয়েল অর্গানিক ম্যাটারের ডিকম্পোজিশন হচ্ছে, তারপরে
বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ, সেটা মেরিন এবং টেরেস্ট্রিয়াল, তারা সরাসরি রেসপিরেশনে কার্বন ডাই অক্সাইড প্রডিউস করছে, যেটা অ্যাটমসফিয়ারে অ্যাড হয়। আবার আমরা এই যে এখানে ছবিতে আছে, বিভিন্নভাবে এনার্জি প্রোডাকশনের জন্য ফসিল ফুয়েল ব্যবহার করছি, কার্বন ডাই অক্সাইড অ্যাড করছি অ্যাটমসফিয়ার। তাহলে তো আমরা যদি দেখি যে অ্যাটমসফিয়ারে কার্বন অ্যাড হচ্ছে কিভাবে, ফসিল ফুয়েল বার্নিং, রক ডিসইন্টিগ্রেশন, এই যে লাইমস্টোন ডোলোমাইট ডিসইন্টিগ্রেশন, মেরিন ডিপোজিট যা আছে সেগুলো ইউটিলাইজেশন করছি এবং এনার্জি প্রোডাকশনের জন্য ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড অ্যাড করছি। আর্থ সারফেসে যত উদ্ভিদ এবং প্রাণী আছে তারা কার্বন ডাই অক্সাইড রিলিজ করছে রেসপিরেশনে। সব মেরিন অর্গানিজম রেসপিরেশনে কার্বন ডাই অক্সাইড প্রডিউস করছে এবং অ্যাটমসফিয়ারে রিলিজ করছে। অ্যাটমসফিয়ার থেকে কিভাবে আবার কার্বন আসছে পৃথিবীতে? অ্যাটমসফিয়ার থেকে প্রথমত কার্বন আসছে, সেটা মেরিন হোক আর টেরেস্ট্রিয়াল হোক। প্রথমত কার্বন আসছে হলো ফটোসিনথেসিসে। ফটোসিনথেসিসের মাধ্যমে অ্যাটমসফিয়ারিক কার্বন লাইফের মধ্যে, লিভিং বিংস এর মধ্যে আসছে। আর এখানে এই ফ্লোটি দেখানো হয়েছে, কার্বন ডাই অক্সাইড একটা সলিউবল গ্যাস, এটা তো জানো তোমরা, জি স্যার। জানো না? জি জি স্যার। স্যার। জানো। কার্বন ডাই অক্সাইড খাও কখনো? জি স্যার। জি স্যার। কিভাবে খাও? স্যার স্যার, পানীয়র মাধ্যমে, soft কোল্ড drinks। ড্রিঙ্কস এর মাধ্যমে। রাইট, যেটা কার্বোনেটেড ওয়াটার, তাই না? আমরা খাচ্ছি। এই খেতে পাচ্ছি কি জন্য? কারণ হলো কার্বন ডাই অক্সাইড পানিতে ডিসলভ হয়। সেজন্য আমরা দেখছি যে অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইড ইউজ হচ্ছে দুই ভাবে। একটা হলো যে ফটোসিনথেসিসের মাধ্যমে সকল উদ্ভিদ এটা ব্যবহার করছে, যেখান থেকে আমরা সবাই এনার্জি পাই। আর আরেকটা অংশ হলো অ্যাটমসফিয়ারিক কার্বন ডিসলভ হচ্ছে পানিতে, এবং সেটা ওশানেই বেশি ডিসলভ হয়, কারণ ওশানই হলো বেশি। এই হলো কার্বন সাইকেল। তো এটাতে তো কোনো কনফিউশন থাকার কথা ছিল না। আমি খুব সারপ্রাইজড হচ্ছে কনফিউশন কেন হলো। এটা কি আর কিছু আলোচনা করার আছে এটাতে? না স্যার, বুঝতে পারছি। স্যার আসলে যে এইটা মানে কোশ্চেনে যদি এরকম আসে যে কার্বন সাইকেল কিভাবে ডিসক্রাইব করব, তো স্যার এইটা কিভাবে পর্যায়ক্রমে জিনিসটা বুঝে লিখবো স্যার, সেই জন্য আমি জিজ্ঞাসা করছি। এখানে তাহলে তোমার লিখতে হবে যেভাবে, যে অ্যাটমসফিয়ার, আমাদের টেরেস্ট্রিয়াল, আমাদের আর্থ সিস্টেমে কার্বনের সোর্স গুলো কি? কার্বনের সোর্স হলো লিথোস্ফিয়ার কার্বন স্টোর, বা মাটিতে যে কার্বন স্টোর হয়ে আছে। মাটিতে কার্বন স্টোর হয়ে আছে কি হবে? ফসিল ফুয়েল হিসাবে, রক হিসাবে, আর আছে সয়েল অর্গানিক ম্যাটার হিসাবে। আচ্ছা, আর এখানে এই প্লান্টস, অ্যানিমাল, এরাও কিন্তু মূলত কার্বনের তৈরি। আর মেরিন ডিপোজিট আছে। এখান থেকে কার্বন অ্যাটমসফিয়ারে যায় কিভাবে? কোল, গ্যাস, এগুলো হলো জ্বালানি, এনার্জি প্রোডাকশনের মাধ্যমে যায়। রক থেকে ওয়েদারিং এর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড অ্যাটমসফিয়ারে যায়। আর যত লিভিং বিং আছে, অর্গানিক ম্যাটার আছে, ডিকম্পোজ হয়ে পচে কার্বন অ্যাড করে। আবার এই অর্গানিজম গুলো তাদের রেসপিরেশনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে, সেটাও অ্যাটমসফিয়ারে যায়। ওশান থেকে একইভাবে অ্যাকুয়াটিক অর্গানিজম তাদের রেসপিরেশনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড অ্যাড করে অ্যাটমসফিয়ারে। এটা হলো বিভিন্ন সোর্স অ্যাটমসফিয়ারে কার্বন যাওয়া। অ্যাটমসফিয়ারের কার্বনটা কিভাবে ইউটিলাইজ হয়? অ্যাটমসফিয়ারের কার্বন ডাই অক্সাইড ইউটিলাইজ হয় ফটোসিনথেসিসে। ফটোসিনথেসিস বায়োমাস তৈরি করে। আর আরেকটা অংশ হয় যে কার্বন ডাই অক্সাইড যেহেতু সলিউবল গ্যাস, এটা সরাসরি পানিতে ডিসলভ হয়,
এবং সেই মাধ্যমে আর্থে ফিরে আসে অ্যাটমসফিয়ার থেকে। এই হলো কার্বন সাইকেল। তাহলে এবার কিভাবে লিখতে হবে এটা বুঝতে পেরেছ? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা, এবার আমরা লাইট শুরু করবো। আজকে আমরা আমাদের টার্গেট থাকবে লাইট এবং টেম্পারেচার দুটা শেষ করা। তো লাইট এটাকে ইম্পর্টেন্ট ইকোলজিক্যাল ফ্যাক্টর বলা হয়েছে। লাইট কে আমরা এখানে ইকোলজিক্যাল ফ্যাক্টর হিসাবে ডিসকাস করতে চাচ্ছি এই চ্যাপ্টার। তাহলে প্রথমত লাইটের ডেফিনিশনটা দাও দেখি, কি লাইটের ডেফিনিশন কি? স্যার, সূর্য থেকে যে ভিজিবল পার্টটা আমরা দেখতে পাই সেটাই লাইট। রাইট। তাহলে সূর্য থেকে ভিজিবল পাওয়ার, এই যে সূর্য থেকে এনার্জি আসে, ভিজিবল পাওয়ার না বলে আমরা এনার্জি বলি, এনার্জি আসে। এনার্জি কি কি ফর্মে আসে? এটা কি কোন ফর্মে এনার্জিটা আসে? স্যার ওয়েভ ফর্মে। স্যার কণা তরঙ্গ দুইটা আকারে আসে। এটা কণা বলতে তুমি যেটা বলবা সেটা তো হলো ফোটন পার্টিকেল। এটা আসে হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে, আর কিছু হিসাবে না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাই তৈরি হয় ফোটন পার্টিকেলের ডাইনামিক্সের কারণে। আচ্ছা, এখানে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসলো, এর পুরোটাই কি ভিজিবল? না স্যার। না স্যার। আমরা প্রাণীরা একটা নির্দিষ্ট লিমিটের তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাই। এই যে তরঙ্গ দৈর্ঘ্যটুকু আমাদের দৃষ্টি শক্তির সৃষ্টি করে বা সেন্স অফ ভিশন তৈরি করে, সেটাই হলো লাইট। এর চাইতে ছোট যেগুলো, ছোট তরঙ্গ দৈর্ঘ্যের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা আমরা দেখতে পাই না, সেটা যেমন এক্স রে, আলফা, বেটা রে, আল্ট্রাভায়োলেট, যেটা আমরা দেখতে পারি না, সেগুলো হলো ছোট তরঙ্গ দৈর্ঘ্যের সৌররশ্মি। আর ভিজিবল স্পেকট্রামের চাইতে লম্বা যেগুলো, লঙ্গার ওয়েভলেংথের যে রেডিয়েশন, সেটা সাধারণত হিট। যেমন রেডের পরে থেকে ইনফ্রারেড, ফার রেড, এই সবগুলো হলো হিট। আমরা এই অংশটুকুতে ডিসকাস করব শুধু ভিজিবল পার্টটা। এই ভিজিবল পার্টটা ইম্পর্টেন্ট এই কারণেই, এই ভিজিবল পার্টটাই কোন প্রসেসে অংশগ্রহণ করে, কন্ট্রিবিউট করে? স্যার ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস স্যার। রাইট, ফটোসিনথেসিস। আচ্ছা, আর্থে যে এনার্জি এসে, সোলার এনার্জি এসে পৌঁছায়, সেখানে কোনটার কন্ট্রিবিউশন কতটুকু এটা বলো দেখি। যেমন ভিজিবল লাইট কত, ইনভিজিবল অংশের মধ্যে শর্ট ওয়েভলেংথ কতটুকু পার্সেন্ট, লং ওয়েভলেংথ কত পার্সেন্ট? স্যার আল্ট্রাভায়োলেট 5%, ভিজিবল 43%। না হলে শর্টার গুলো বলো একসাথে। জি স্যার, শর্ট ওয়েভলেন্থ 5%, ভিজিবল 43%, আর লং ওয়েভলেন্থ হচ্ছে 52%। রাইট। আচ্ছা, তার মানে হলো প্রায় 50%, অর্ধেকের কাছাকাছি সোলার রেডিয়েশন হলো ভিজিবল লাইটের মধ্যে। আর ওখানে আল্ট্রাভায়োলেট, এইটা 50% না, সরি 5% না, এটা লেস দেন 5% বলা হয়। বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই সবগুলোই পরিবর্তন হয় ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ দি or quality of the atmosphere.
এইখানে অ্যাটমসফিয়ারের স্ট্রাকচার দেখানো হয়েছে। সান এদিকে আছে, এইখানে এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট না, তবে আমাদের এটা বুঝতে হবে যে কোন স্ফিয়ারটা কোন কোন অংশটা অ্যাটমসফিয়ারের কোন কোন অংশটা সোলার রেডিয়েশনকে কি ভাবে ইনফ্লুয়েন্স করে। সেখানে দেখতে গেলে আমাদের শুধু দুটো জিনিস দেখলেই হবে। মূলত দেখতে হবে আমাদের ট্রপোস্ফিয়ার দেখলেই হবে, আর স্ট্র্যাটোস্ফিয়ার বা ওজোন লেয়ার, এই দুইটা জিনিস আমাদের মূলত দেখলেই হবে। এই ছবি না দেখেও বলা যাবে সেটা। এই যে ইফেক্ট অফ অ্যাটমসফেরিক এলিমেন্ট অন সোলার রে স্পেকট্রাম, এইখানে আমাদের ইকোলজিক্যাল ইফেক্ট বুঝতে এই যে ট্রপোস্ফিয়ার পর্যন্ত, মানে পৃথিবীর অ্যাটমসফিয়ারের ফার্স্ট লেয়ারটা, এইখানে কি আছে? এই যে আমাদের মেঘ, বৃষ্টি, ঝড়, এটা কোন লেয়ারে হয়? স্যার ট্রোপোস্ফিয়ার। আচ্ছা, রাইট। এই লেয়ারের মধ্যে কি আছে? এই লেয়ারের মধ্যে আমাদের বেশি কিছু না জানলেও এইটুকু জানলেই হবে যে আমরা দেখি এই লেয়ারে জলীয় বাষ্প আছে। কারণ একটু আগে বললাম যে ঝড় বৃষ্টি এই লেয়ারেই হয়, মেঘ, ঝড়, বৃষ্টি সব এই লেয়ারে। তার মানে হলো এই লেয়ারেই আছে ওয়াটার ভ্যাপার, তারপরে ধূলিকণা, ডাস্ট, সেটা এই লেয়ারে আছে। এই যে মেঘ, জলীয় বাষ্প, ধূলিকণা, এরা সবাই কি করে? এরা সবাই সোলার রেডিয়েশনকে কেউ রিফ্লেক্ট করে, কেউ স্ক্যাটার করে, মানে ছড়িয়ে দেয়, চারিদিকে বিচ্ছুরণ করে দেয়, বা অ্যাবসর্ব করে। এগুলো ইকুয়ালি অ্যাবসর্ব করে। এই ইকুয়ালি অ্যাবসর্ব করে বলে কি হয়, আমরা মেঘকে কোন রঙের সাধারণত দেখি? বিশেষ করে হালকা মেঘ কোন রঙের দেখি? হালকা ধূসর রঙের স্যার। সাদা দেখি, আকাশে সাদা মেঘ দেখি না? জি স্যার। সেটা হলো জলীয় বাষ্প। আর কালো কখন দেখি মেঘকে? স্যার যখন কনসেন্ট্রেটেড অবস্থায় চলে আসে স্যার। কনসেন্ট্রেটেড হয়, ওর মধ্যে একেবারেই আলো আসতে পারে না তখন। তার মানে হলো যে জলীয় বাষ্পকে সাদা দেখি কেন? সে সবগুলো ওয়েভলেংথে ভিজিবল লাইটের সবগুলো অংশই সমানভাবে অ্যাবজর্ব এবং রিফ্লেক্ট করে। এই জন্যই তো সাদা দেখি, 7টা আলো মিলেই তো সাদা দেখি, তাই না? একইভাবে অন্যান্য এই ক্লাউড এবং ওয়াটার ভ্যাপার সবগুলাকে সমানভাবে ভিজিবল লাইটের সব পুরো অংশটাকে সমানভাবে অ্যাবজর্ব এবং রিফ্লেক্ট করে, স্ক্যাটার করে, সুতরাং এটা সাদা দেখায়। গোধূলি কি জিনিস বলো দেখে? গোধূলি শব্দটা জন্ম কোথা থেকে? গোধূলি একটা সময় আমরা বুঝি, সেই সময় আকাশের রং কি হয় সেটা বলো। লাল হয় স্যার। লাল হয়ে যায়। এই গোধূলি নাম দেওয়া হলো না। এই দৃশ্য এখন খুব একটা দেখা যায় না, কিন্তু আগে দেখা যেত কেন? সেটা হলো এই যে আগে গ্রামে সন্ধ্যাবেলায় মাঠ থেকে গরু চড়িয়ে গরুর পাল নিয়ে সব কৃষকরা বাড়ি ফিরত সন্ধ্যার আগে। তখন গরু যখন মাটির রাস্তায় হাঁটে, মাঠে চড়ে, তখন ধুলো ওঠে এবং আকাশ ধুলোয় ভরে যায়। এটা ছাড়াও সাধারণভাবে এই সারাদিনের অ্যাক্টিভিটিতে সোলার এনার্জির কারণে ড্রাই হয়, হিউম্যান অ্যাক্টিভিটি, অ্যানিমাল অ্যাক্টিভিটির কারণে আর্থ থেকে প্রচুর ধূলিকণা অ্যাটমসফিয়ারে যায়, যার জন্য সাধারণত দেখা যায়, এটা আমাদের শহরগুলোতেও দেখতে পাবে যে বিকেলে এবং সন্ধ্যার দিকে বাতাসে পার্টিকুলেট ম্যাটারের কনসেন্ট্রেশন বেশি থাকে, যেহেতু প্রচুর হিউম্যান অ্যাক্টিভিটি,
হয় সেজন্য। আর রাতে বাতাস ওই সন্ধ্যার বিকেলের চাইতেও ভালো থাকে, তখন বাতাসে এই পার্টিকুলেট ম্যাটেরিয়াল গুলো কম থাকে রাতে, বিশেষ করে ভোরে তো খুবই কম থাকে। তো এই কণাগুলো যখন বাতাসে প্রচুর পরিমাণে থাকে, এরা লঙ্গার ওয়েভলেংথের যে লাইট, মানে রেড এর কাছাকাছি যেগুলো, সেগুলোকে বেশি অ্যাবজর্ব, রিফ্লেক্ট এবং স্ক্যাটার করে, যার জন্য অ্যাটমসফিয়ারে যখন ডাস্ট পার্টিকেল বেশি থাকে, ইউজুয়ালি সেটা সন্ধ্যাবেলা, বিকেল বেলা, এবং এটা তির্যক থাকে, সেই কারণে আরো বেশি স্ক্যাটারিং হয়। এই জন্য সন্ধ্যার আকাশ রঙিন দেখায়। তাহলে আমরা এখানে দেখছি ক্লাউড এবং ওয়াটার ভ্যাপার, এরা সাধারণত সাদা দেখাবে, কারণ হলো এরা সবগুলো ওয়েভলেংথকে ইকুয়ালি অ্যাবজর্ব, স্ক্যাটার এবং রিফ্লেক্ট করে। ডাস্ট পার্টিকেল গুলো লঙ্গার ওয়েভলেংথকে বেশি অ্যাবজর্ব, রিফ্লেক্ট এবং স্ক্যাটার করে। অ্যাটমসফেরিক গ্যাসেস যেমন ওজোন, এগুলো শর্টার ওয়েভলেংথকে বেশি ইনফ্লুয়েন্স করে। পার্টিকুলারলি ওজোন লেয়ার তো আমরা সবাই জানি যে ইউভি রেডিয়েশনকে অ্যাবজর্ব করে বেশি, যার ফলে আমাদের অ্যাটমসফিয়ারে ইউভি রেডিয়েশনটা কমে আমাদের জন্য টলারেবল পর্যায়ে থাকে। কার্বন ডাই অক্সাইড মলিকিউল এরা বেশি অ্যাবজর্ব করে হিটকে, ইনফ্রারেড ওয়েভলেংথকে। সো এই যে ক্লাউড, ওয়াটার ভ্যাপার, অ্যাটমসফেরিক ডাস্ট, গ্যাসেস ইনক্লুডিং কার্বন ডাই অক্সাইড, এদের রিলেটিভ প্রপোর্শনের উপরে নির্ভর করে, অ্যাটমসফিয়ারে এদের রিলেটিভ প্রপোর্শনের উপরে নির্ভর করে যে আর্থ সারফেসে যে আলোটা এসে পৌঁছাবে তার কোয়ালিটি কেমন হবে, তাতে কোন এলিমেন্ট কত পার্সেন্টে থাকে। যেমন অ্যাটমসফিয়ারে যদি কার্বন ডাই অক্সাইড খুব বেশি থাকে, তাহলে আর্থ সারফেসে ইনফ্রারেড রেডিয়েশনের পরিমাণটা কমে যাওয়ার কথা, আমরা যেটুকু রিসিভ করছি সেটা কমে যাওয়ার কথা। আমি এটা কিন্তু মিন করিনি যে অ্যাকচুয়ালি হিটের কনসেন্ট্রেশন কি হবে, আমি ওইটুকু বলছি যে সোলার রেডিয়েশন থেকে যে ইনফ্রারেড রেডিয়েশনটা আসে, অ্যাটমসফিয়ার যদি কার্বন ডাই অক্সাইড রিচ হয়, তাহলে আর্থ সারফেসে ইনফ্রারেড রেডিয়েশন এসে কম পৌঁছাবে। টেম্পারেচারের কথা বলিনি, ওটা টেম্পারেচারে যখন বলবো তখন ডিসকাস করবো, সেই জন্য এখানে আর যাচ্ছি না। ওজোন লেয়ারটা যদি পুরো হয় কোনো একটা জায়গায়, তাহলে সেখানে ইউভি রেডিয়েশন কম থাকে। একইভাবে ডাস্ট পার্টিকেল যদি কোথাও বেশি থাকে, তাহলে সেখানে এই লঙ্গার ওয়েভলেংথ, ভিজিবল স্পেকট্রামের ওয়েভলেংথ গুলো কম এসে পৌঁছাবে। আর আকাশ যদি একেবারে পরিষ্কার হয়, অ্যাটমসফিয়ার যদি একেবারেই ক্লিন হয়, তাহলে আমরা দেখবো যে এই বেশিরভাগ সোলার রেডিয়েশনই আনইন্টারাপ্টেড অবস্থায় আর্থ সারফেসে এসে পৌঁছাবে, তখন এর পরিমাণ বদলে যাবে। এখানে একটা সাধারণ হিসাব দেওয়া আছে, সেই সাধারণ হিসাবটা হলো সান থেকে যে পরিমাণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসে তার 20% স্ক্যাটার্ড বা রিফ্লেক্ট হয়ে আবার স্পেসে ফিরে যায় 20%, আর্থ সারফেসে অ্যাবসর্ব হয় অ্যারাউন্ড 51%, আবার আর্থ সারফেস থেকে রিফ্লেক্ট হয় অ্যারাউন্ড 4%, ক্লাউড অ্যাবসর্ব করে অ্যারাউন্ড 19%, আর অ্যাটমসফেরিক বিভিন্ন পার্টিকেল স্ক্যাটার করে অ্যারাউন্ড 6%। এটা জাস্ট সাধারণ হিসাবে জানার জন্য। আমরা এগুলোতে খুব বেশি মাথা এখন ঘামাবো না।
আচ্ছা, এখানে বলা হচ্ছে যেটা, যখন সোলার রেডিয়েশন অ্যাটমসফিয়ার এর মাধ্যমে পৃথিবীতে এসে পৌঁছায়, তখন সেখানে কি হয়, অ্যাটমসফিয়ারিক কোয়ান্টিটি মানে ইন্টেন্সিটি এবং কম্পোজিশন চেঞ্জ হয়ে যায়। এর আগে আমরা দেখেছি যে আকাশ যদি অনেক মেঘ থাকে, তারপরে এখানে যদি প্রচুর ডাস্ট থাকে, বিভিন্ন গ্যাসের যদি বিভিন্ন গ্যাস ইনক্লুডিং কার্বন ডাইঅক্সাইড যদি বেশি থাকে, তাহলে ওরা অনেক বেশি সোলার রেডিয়েশন অ্যাবজর্ব করবে, আর্থ সারফেসে কম ইন্টেন্সিটি সোলার রেডিয়েশন এসে পৌঁছাবে। আবার আমরা দেখব যে এই সোলার স্পেকট্রামের কম্পোজিশনও চেঞ্জ হবে। সাধারণ হিসাবে 70 থেকে 75% সোলার রেডিয়েশন আর্থ সারফেসে এসে পৌঁছাতে পারে, এবং এর মধ্যে লেস দ্যান 5% হয় হলো ইউভি রেডিয়েশন। এটা 50 লেখা হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি 50 হওয়ার সুযোগ নাই, 50 চাইতে কম হবে। তবে এটা লেখার কারণ হলো এটা জায়গা ভেদে ভ্যারি করে, তাই এটা 50% এর কাছাকাছি হয়, ইনফ্রারেডও 50% এর কাছাকাছি হয়। আচ্ছা, এই জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে যে পৃথিবীর চারিপাশে যে অ্যাটমসফিয়ার, এর উচ্চতা, অ্যাটমসফিয়ারের যে হাইট, এটা কি সমান পৃথিবীর চারিপাশে? না স্যার। কোন দিকে কম, কোন দিকে বেশি? স্যার মাউন্টেন এরিয়ায় না, হ্যাঁ, সেটা একটা বিষয় আছে। মাউন্টেনের উপরে গেলে অ্যাটমসফিয়ার ডেপথ কমে যাবে, সি লেভেলে অ্যাটমসফিয়ারের ডেপথ হাইয়েস্ট হবে। তারপরেও গ্র্যাভিটি কোন দিকে বেশি বলো? আর্থ সারফেসের উপরে সব জায়গায় কি গ্র্যাভিটি সমান? না স্যার। না স্যার, কোন দিকে বেশি? স্যার মেরু অঞ্চলে বেশি। মেরু অঞ্চলে গ্র্যাভিটি বেশি, উত্তর আর দক্ষিণ মেরুতে, তাই না? তাহলে উত্তর আর দক্ষিণে জি স্যার। আর্থে এই বাইরের ম্যাটেরিয়ালকে টানার ক্ষমতা বেশি থাকবে, সো উত্তর আর দক্ষিণে এসে আর্থ যে অ্যাটমসফিয়ারের থিকনেস কমবে। আর ইকুয়েটোরিয়াল রিজিয়নে এখানে গ্র্যাভিটি কম, সো এখানে পৃথিবীর অ্যাটমসফিয়ারিক পার্টিকেলকে আকর্ষণ করার ক্ষমতা তুলনামূলকভাবে কম, সুতরাং এখানে অ্যাটমসফিয়ারের হাইট পোলার রিজিয়নের চাইতে বেশি। তাহলে আমরা দেখছি যে পৃথিবীটাকে যদি শুধু পৃথিবীটাকে হিসাব করি, যে এর বিভিন্ন অংশে অ্যাটমসফিয়ারিক ডেপথ ভিন্ন, আর অ্যাটমসফিয়ারিক ডেপথের অ্যাকচুয়াল ইফেক্ট আরো ভিন্ন হয়ে যায় যখন আমরা এটাকে দেখি সূর্যের অবস্থানের প্রেক্ষিতে। ওটা আমরা পরে আসছি। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে সোলার রেডিয়েশন আমরা জানি যে এটা ভ্যারি করে উইথ স্পেস, স্পেস মানে প্লেস, এবং উইথ টাইম। এটা আমরা সবাই জানি, উইথ টাইম ভ্যারি করে, এটা বলার জন্য আর কিছু বলার দরকার হয় না। তার কারণ হলো যে আমরা শীতকালে শীত অনুভব করি, ডেফিনেটলি ওই সময় সোলার এনার্জি কম এসে পৌঁছায় বলে আমরা শীত অনুভব করি। গরমকালে এই এপ্রিল মে মাসে খুব বেশি গরম অনুভব করি, কারণ সেই সময় সোলার রেডিয়েশন প্রচুর এসে পৌঁছায়। সো এটা সময়ের সাথে ভ্যারি করে। আবার এর চাইতে খুব সহজ এক্সাম্পল হলো দিনে আর রাতে ভ্যারি করে। দিনে বেশি গরম পড়ে, রাতে তুলনামূলকভাবে কম গরম পড়ে, কারণ রাতে আমরা সূর্যের আলো পাই না। এটা হলো সময়ের সাথে ভ্যারিয়েশন। আর স্পেসের সাথে ভ্যারিয়েশন, স্পেসের সাথেও ভ্যারিয়েশন হয়,
এটা আমরা দেখছি যে এটা ভ্যারি করে। এই যে মেরু এলাকায় কি শীত না গরম বেশি? শীত বেশি স্যার। শীত বেশি। তার কারণ স্যার সূর্যের আলো কম পৌঁছায়। ডেফিনেটলি সূর্যের আলো কম পৌঁছায়। কিভাবে এটা বুঝি? কম পৌঁছানোটা হলো পার ইউনিট এরিয়াতে কম পৌঁছায়। পার ইউনিট এরিয়া অন দি আর্থ সারফেস, এতে সূর্যের আলো কম পৌঁছায়। তাই উত্তর দক্ষিণ মেরু অঞ্চল তুলনামূলকভাবে ঠান্ডা। ইকুয়েটোরিয়াল এলাকা, বিষুবীয় অঞ্চল, এখানে সূর্যের আলো অনেক বেশি এসে পৌঁছায়। এটার কারণটা কি? মেরু অঞ্চলে সূর্যের আলো যায় তির্যক ভাবে, আর বিষুব রেখার অঞ্চলে সূর্যের আলো আসে লম্ব, খাড়াভাবে স্যার, নম্বর বর্গ। যার জন্য আমরা দেখি যে আমরা যখন এই সোলার রেডিয়েশন রিসিভড অন দি আর্থ সারফেস মাপি, এটাকে এক্সপ্রেস হলো পার ইউনিট এরিয়া দিয়ে। দেখি যে পোলার রিজনে বা যত আমরা ইকুয়েটর থেকে উত্তরে বা দক্ষিণে যেতে চাই, ততই আমরা পার ইউনিট এরিয়া সোলার রেডিয়েশন কম পেতে থাকি। এটা এখানে এক্সপ্লেন করা হয়েছে ভালো। এখানে এই দুইটা সার্কেল, এই হলুদটা আর এই হলুদটা কি একই সাইজের? চোখে দেখেই বলা যায় এটা একই সাইজের কিনা, এটা আর এটা। না স্যার, না স্যার, কোনটা বড়? স্যার মেরু অঞ্চলেরটা উপরেরটা। বড়। মেরু অঞ্চলেরটা বড়। মেরু অঞ্চলে কিন্তু দেখো সানবিম দুইটারই সাইজ এক, এর যতটা ডেপথ এরও ততটা ডেপথ। তো দেখা যাচ্ছে যে এইখানে পার ইউনিট এরিয়াতে যে পরিমাণ সোলার রেডিয়েশন পাওয়া যাচ্ছে, এখানে তার চাইতে পার ইউনিট এরিয়াতে কম পাওয়া যাচ্ছে, কারণ একই বিম বড় জায়গাকে আলোকিত করছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে যে ভ্যারিয়েশনটা দেখছি, এটা ভ্যারিয়েশনটা হচ্ছে উইথ ল্যাটিটিউড। আবার একইভাবে দেখা যায়, যদিও সেটা আমি অন্য ফিগারেও বোধহয় ডিসকাস করেছি, একইভাবে দেখা যাবে যে স্লোপের সাথেও এই সোলার ইন্টেন্সিটি ভ্যারি করছে। যেমন এখানে এই সারফেসটা প্লেন সারফেস, উইথ রেসপেক্ট টু দি সানবিম, এটা প্লেন সারফেস। এখানে প্লেন সারফেসে সূর্যের আলো যে জায়গাটুকু আলোকিত করছে, এইখানে আর্থ এই যে সোলার বিমের রেসপেক্টে এটা একটা স্লোপিং সারফেস তোমরা দেখতে পাচ্ছ। এইখানে যে পরিমাণ জায়গাকে আলোকিত করছে, জায়গার পরিমাণটা বেশি। একই বিম এইখানে বড় জায়গাকে আলোকিত করছে, এখানে ছোট জায়গাকে। সো এখানে সানলাইটের কনসেন্ট্রেশন এখানে কম, এখানে বেশি। তো এটা অন্য ফিগার দিয়ে দেখানো যেত, কিন্তু এই ফিগারেও এটা ভিজিবল যে স্লোপের সাথে সাথে সোলার ইন্টেন্সিটি ভ্যারি করছে। ডিস্টেন্স ফ্রম দি সান আমি পরে আসছি, অলরেডি ইনফ্যাক্ট আলোচনা করা হয়েছে, তারপরেও আমি পরে আরেকবার আসবো। আসপেক্ট মানে দিকের সাথে সোলার রেডিয়েশন ভ্যারি করে। যেমন আমাদের দেশে আমরা কোন হেমিস্ফিয়ারে বাস করি? আমরা বাংলাদেশে কোন হেমিস্ফিয়ারে বাস করছি? সাউদার্ন হেমিস্ফিয়ার। আমরা সাউদার্নে। রাবিশ। স্যার নর্দার্ন হেমিস্ফিয়ার। ডেফিনেটলি সাউদার্নকে যখন আমি রাবিশ বলেছি, তখন ডেফিনেটলি দি আনসার ইজ নর্থ, তাই না? এটা নিয়ে তো কোনো কথা বলার সুযোগ নেই। আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে বাস করছি। আমাদের দেশে সূর্যের আলো কোন দিক দিয়ে বেশি পাই আমরা? উত্তর দিক দিয়ে না দক্ষিণ দিক দিয়ে? স্যার দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে। তার কারণ হলো রিলেটিভলি সান, আমাদের এই উত্তর গোলার্ধের রেসপেক্টে সানের পজিশন হলো অন দি সাউথ, সেজন্য আমরা দক্ষিণ দিকে আলো বেশি পাই। আমরা যদি উত্তর গোলার্ধে থাকতাম, আমরা যদি দক্ষিণ গোলার্ধে থাকতাম, তাহলে আমরা কোন দিকে আলো বেশি পেতাম? উত্তরের দিকে আলো বেশি পেতাম।
এবং এই কারণেই এই যে আমাদের এখানে এখন কোন কাল, গরমকাল, তাই না? গ্রীষ্ম না, কিন্তু এখন তো আমরা ওয়ান ফেজে আছি। এখন শীত পড়ছে কোথায়? এখন কি পৃথিবীর কোন জায়গায় শীতকাল আছে এই সময়ে? স্যার অস্ট্রেলিয়া বা হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আমেরিকা, সাউথ আমেরিকা, তাই না? দক্ষিণ দিকে। দক্ষিণ গোলার্ধে এখন শীতকাল। তার মানে হলো যে আসলে দিকের সাথে সোলার রেডিয়েশনের ভ্যারিয়েশন আছে। এটাই বলা হচ্ছে যে আমরা এখন দক্ষিণে সূর্যের তাপ বেশি পাচ্ছি, উত্তরে না। যার জন্য আমরা দেখছি যে এখানে সোলার রেডিয়েশনের ভ্যারিয়েশন আছে উইথ আসপেক্ট। তারপরে অ্যাটমসফেরিক পলিউশন, এর সাথে সম্পর্ক আছে সোলার ইন্টেন্সিটির। এর আগে আমরা বলছিলাম যে বাতাসে যদি জলীয় বাষ্প বেশি থাকে, ধূলিকণা বেশি থাকে, তাহলে আমরা যে লাইট আর্থে রিসিভ করব সেটা কমে যাবে। আর যদি এইসব জলীয় বাষ্প, ধূলিকণা কম থাকে তাহলে আমরা আলো বেশি পাব। তার মানে হলো এটা রিলেটেড উইথ পলিউশন। যদি পলিউশন বেশি হয় সেখানে সূর্যের আলো কমে যাবে, যদি পলিউশন কম হয় সূর্যের আলো বাড়বে। তাহলে আমরা দেখছি সোলার রেডিয়েশন এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্যারি করে কি কি কারণে? ল্যাটিটিউডের কারণে, ডিস্টেন্স ফ্রম দি সান, এই কথাটা আমি বলেছিলাম ডিসকাস করি। আচ্ছা, এই ফিগারটাতে যদি আমরা আবার ফিরে যাই, পরেরটাতেও দেখানো যায় একই জিনিস। এইখানে ডিস্টেন্স ফ্রম দি সান কোন জায়গায় কম আর কোন জায়গায় বেশি দেখো? স্যার বিষুবীয় অঞ্চলে কম আর মেরু অঞ্চলে বেশি। রাইট। তার মানে আমরা ইকুয়েটর থেকে যত উত্তর বা দক্ষিণে যাব, ডিস্টেন্স ফ্রম দি সান তত বাড়তে থাকে। আর ডিস্টেন্স অফ দি সান বাড়তে থাকলে কি হবে? আমাদের অ্যাটমসফেরিক ইফেক্টিভ অ্যাটমসফেরিক ডেপথ বাড়তে থাকে। যেমন আমরা এখানে দেখছি যে অ্যাটমসফেরিক ডেপথটা এইখানে, কারণ হলো তির্যক ভাবে আসতে হচ্ছে। এটা যদি আরো পরিষ্কার হতো এই ছবিতে যেটা নাই, আমরা যদি এখানে আরেকটা সার্কেল আঁকতাম এইভাবে, এখানে আরেকটা সার্কেল যদি আঁকতাম একই রেডিয়াসে, তাহলে দেখা যেত যে এই জায়গাতে এই বিমের রেসপেক্টে এই জায়গাতে ডিস্টেন্সটা কম, এই জায়গায় ডিস্টেন্সটা বেশি। তোমরা আমার এখানে তো এখন কম্পিউটারে এঁকে দেখাইতে পারবো না, তোমরা বাসায় একটা কম্পাস নিয়ে দুইটা সার্কেল, একই সেন্টারে দুইটা সার্কেল এঁকে যদি এরকম লাইন টানো তাহলে দেখবা যে ডিস্টেন্স ভ্যারি করছে। কারণ একটা জায়গায় লম্বভাবে আসছে, আরেকটা জায়গায় তির্যক ভাবে আসাতে ইফেক্টিভ ডিস্টেন্স অফ দি অ্যাটমসফিয়ার বেড়ে যাচ্ছে। সেজন্য ডিস্টেন্স ফ্রম দি সান এর কারণেও সূর্যরশ্মির ইন্টেন্সিটির তারতম্য হয়। আর ডিস্টেন্স পৃথিবীর আর্থ সারফেসের বিভিন্ন জায়গায় ডিস্টেন্স অফ দি সান ভ্যারি করে। ইকুয়েটোরিয়াল রিজনে সবচাইতে কম, আর পোলার রিজনে সবচাইতে বেশি হয়। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার সূর্য যখন আমাদের মাথার উপরে থাকে, হ্যাঁ, তখন কি সূর্য থেকে আমাদের ডিস্টেন্সটা কি স্যার মানে বেড়ে যায়? কেন বাড়বে? মাথার উপরে থাকা মানে কি? তুমি যেখানে আসো, এটা সূর্য মাথার উপরে থাকে কোন সময় বলো দেখি? সারা দুনিয়াতে এটা কিন্তু হিসাব করা আছে। তুমি একটা দিন হিসাব করো, হিসাব করে তোমার ছায়াটা দেখ। তোমার ছায়া সবচাইতে ছোট বা ইভেন ছায়া থাকে না কোন সময়টাতে? স্যার মিড ডে বা 12টার দিকে। মিড ডে মানে কি? মিড ডে ঘড়ির সময়ে কোন সময়টা? 12টা স্যার। 12টা। এবং এটা সব জায়গায় করা আছে। এই ঘড়িকে আমাদের যে লোকাল টাইম, এটাকে অ্যাডজাস্ট করা হয় ওইভাবে যে মিড ডে
হলো সূর্য লম্বভাবে থাকে এবং এই সময় ছায়া দেখা যায় যে ছায়া পড়ে বা এই সময় ছায়া ছোট থাকে। তার অর্থ দাঁড়ালো কি, মিড ডেতে লম্বভাবে আসছে আর লম্ব দৈর্ঘ্যটা সবসময় কম হয়। যখন মিড ডের আগে পরে হয় তখন লম্ব দৈর্ঘ্যটা বেড়ে যায়, তার মানে হলো এনার্জি রিসিভ পার ইউনিট এরিয়া কমে যায়, যার জন্য মিড ডেতে আমরা সবচেয়ে বেশি সোলার এনার্জি পাই, মিড ডের পরে এবং আগে সোলার এনার্জি কম পাই। তোমার প্রশ্নটা আরেকবার বলো তো। প্রশ্নটা আরেকবার বলো। স্যার কোশ্চেন ছিল স্যার, সূর্য যখন আমাদের মাথার উপরে থাকে, হ্যাঁ স্যার সূর্য যখন আমাদের মাথার উপরে থাকে তখন কি স্যার মানে ডিস্টেন্সটা কি বেশি থাকে সূর্য থেকে আমাদের, সেটাই আমরা কি উত্তর দিলাম বলো? আমি কোনো উত্তর দিয়েছি এটা? জি স্যার। কি দিয়েছি? উত্তরটা কি দিয়েছি সেটা বলো। স্যার এটা তো স্যার কম থাকে না বেশি থাকে? আমি উত্তর দিয়েছি তো, আমার কথার মধ্যে আমি উত্তরটা দিয়ে দিয়েছি। উত্তরটা কি দিয়েছি? স্যার আসলে বুঝতে পারিনি স্যার, নেট প্রবলেমের জন্য স্যার। লম্ব দূরত্ব, আমরা যখন কোনো এই যে ইয়েতে তোমার সার্কেলের মধ্যেও ধরো সার্কেলের পাশে লম্ব দূরত্বটা সবসময়ই কম হয়, তাই না? এই জন্য যখন লম্বভাবে পড়ে তখন ডিস্টেন্স ফ্রম দি সান কম থাকে, যখন তির্যক ভাবে পড়ে তখন ডিস্টেন্স ফ্রম দি সান বেশি থাকে। তার মানে হলো বেশি থাকে। জি স্যার। যখন দুপুরবেলা যখন সূর্য মাথার উপরে পড়ে তখন লম্বভাবে পড়ে, যার ফলে এই সময় আমার ওই জায়গার রেসপেক্টে সূর্য থেকে দূরত্ব সবচাইতে কম। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, টেম্পোরাল ভ্যারিয়েশনে আমরা দেখি, এর আগে আমরা বলেছি যে দিন রাত্রি ভ্যারিয়েশন হচ্ছে দিন রাত হয়, তারপরে আমরা আবার সিজনাল ভ্যারিয়েশন দেখি। সিজনাল ভ্যারিয়েশনটা দুই ভাবে দেখি আমরা। একটা দেখি যে ফটো পিরিয়ড কমে যায়। ফটো পিরিয়ডটা কমে যায় মানে আমরা এই যে শীতকালে দিন বড় হয় না রাত বড় হয়? রাত বড় হয়। রাত বড় হয়। রাত বড় হয়। তার মানে হলো আমরা যদি যে পরিমাণ সোলার রেডিয়েশন পাই 24 ঘন্টায় পার ইউনিট টাইমে যদি হিসাব করি তাহলে আমাদের আলো পাওয়া কমে যায়। আর সোলার ইন্টেন্সিটিও সিজনের সাথে ভ্যারি করে। এই ভ্যারিটা করে কেন? ভ্যারিটা করে এই কারণে, এইখানে আর্থের এক্সিস কিন্তু ফিক্সড, যেটার এগেনস্টে যে এক্সিসের উপর ভর করে আর্থ স্পিন করে। এই যে এখানে এই কালো দাগ দিয়ে এই এক্সিসটা দেখানো হয়েছে, এই এক্সিসটা কিন্তু ফিক্সড এবং আর্থ কিন্তু আসলে একেবারে খাড়া গোল হিসাবে নাই। এটা উত্তর মেরু দক্ষিণ মেরু একেবারে সূর্যের রেসপেক্টে ভার্টিক্যাল না, এটা একটু হেলানো। এখানে দেখছো ডান দিকে একটু হেলানো এবং এই ডান দিকে হেলানো অবস্থায় থাকে। এই যে আমরা যে অবস্থানটা দেখছি এই ফিগারটাতে দেখো, এটা আর্থের এক্সিসটা এই টিল্টেড কন্ডিশনে থাকার কারণে উত্তর গোলার্ধটা আর্থের দিকে আসে না, আর্থের থেকে দূরে সরে গেছে। আমরা আর্থটাকে এইভাবে যদি ভাগ করি, উত্তর গোলার্ধের অবস্থান দেখো, এটা কি আর্থের দিকে আসে না আর্থ থেকে সরে গেছে? এই ফিগারটা
তোমরা আমার কার্সার দেখতে পাচ্ছ কিনা? কার্সার দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার সরে গেছে, হ্যাঁ, সরে গেছে না সূর্য থেকে? সরে গেছে। এটা সরে গেছে, আর দক্ষিণ গোলার্ধ আগে আসছে স্যার। আগে আসছে। তার মানে হলো উত্তর গোলার্ধ থেকে সানের ডিস্টেন্স বেড়েছে, দক্ষিণ গোলার্ধ থেকে সানের ডিস্টেন্স কমেছে। তাহলে এই সময়টাতে এই পজিশনে উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গরমকাল। এইখানে দেখো, এখানেও এক্সিস বাঁকা আছে, কিন্তু এই পজিশনে এসে আর্থ থেকে, যেহেতু এখানে সান পাশ থেকে আলো দিচ্ছে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের মধ্যে পার্থক্য নেই ইন টার্মস অফ ডিস্টেন্স, পার্থক্য নেই। যার ফলে এই সময় কোনো অংশ গরমও বেশি হচ্ছে না, ঠান্ডাও বেশি হচ্ছে না। এইটা হলো শীতকালের পরের যে অবস্থাটা, গরমকাল আসার আগে। এটা 3 মাস পর পরের অবস্থান দেখানো হয়েছে, সেই সময়টা। এখানে দুইটা গোলার্ধেই টেম্পারেচার কন্ডিশন হলো ইউনিফর্ম এবং মাইল্ড। এটা শীতও না, গরমও না। এই পজিশনে যখন আসছে, উত্তর গোলার্ধ এবার সূর্যের কাছে, দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে সরে গেছে। এই সময় উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। তোমরা রোজ টিভি নিউজ দেখো? জি স্যার। বিবিসি দেখো? বিবিসি দেখা হয় তোমাদের? আচ্ছা, যদি না দেখা হয়ে থাকে, যদি না দেখা হয়ে থাকে, আজকে বিবিসির ওয়েদার নিউজটা দেখো। ওয়েদার নিউজে দেখবা যে সেন্ট্রাল এশিয়ার উপরের দিকে, যেমন তাশখান, এইসব জায়গায় টেম্পারেচার কত দেখো। ওরা কিন্তু আমাদের অনেক উত্তরে, আমাদের চাইতে ওদের টেম্পারেচার এখন অনেক বেশি। আমাদের চাইতে ওখানে টেম্পারেচার এখন অনেক বেশি। তার কারণ ওরা আমাদের অনেক উত্তরে থাকাতে ওরা সূর্যের অনেক কাছাকাছি আছে। আমরা তার চাইতে ওদের তুলনায় সূর্যের থেকে দূরে আছি, কারণ আমরা এই উত্তর গোলার্ধের নিচের দিকে। সেজন্য আমরা এখন সোলার এনার্জি কম পাচ্ছি ওদের তুলনায়। শীতের পরে আবার গ্রীষ্ম আসার আগে একটা সময় যায় যখন টেম্পারেচার কন্ডিশন থ্রুআউট দ্য ওয়ার্ল্ড মোর লেস ইউনিফর্ম থাকে। সেই সময় আমরা এই যে গরমকালের পরে শীতকালের আগে মাঝামাঝি একটা সময় পাই যখন টেম্পারেচারটা বেশ কমফোর্টেবল হয়। সেটা হলো এই অবস্থা। সো আর্থের এক্সিস যদি এরকম না থেকে সরাসরি ভার্টিক্যাল থাকতো, তাহলে আমাদের সূর্যের থেকে কখনো দূরে সরে যাওয়া, কখনো সূর্যের দিকে আসা, এই জিনিসটা ঘটতো না। সো আমরা এখানে সিজনাল ভ্যারিয়েশনটা দেখতাম। সিজনাল ভ্যারিয়েশন দেখছি কোন কারণে? দেখছি একমাত্র এই কারণে যে আর্থের এক্সিসটা টিল্টেড কন্ডিশনে আছে এবং এই টিল্টটা সবসময় একই থাকে। যেহেতু এটা আর্থের চারিপাশে ঘুরছে, সেই জন্য এই টিল্টিং এর কারণে কখনো আমরা সূর্যের কাছে যাচ্ছি, কখনো সূর্য থেকে দূরে সরে যাচ্ছি, যার জন্য আমাদের সিজনাল ভ্যারিয়েশন হয়। আচ্ছা, আমরা যদি এই বিভিন্ন রেগুলার ফাংশন দেখি, ফাংশন যদি দেখি আমরা, ইউভির ফাংশন কি? ইউভির ফাংশনটা এটা হলো হাই ফটোকেমিক্যাল এনার্জি আছে। হ্যাঁ, হাই ফটোকেমিক্যাল এনার্জি থাকার কারণে সে কি করে, ইউভি রেডিয়েশনে এক্সপোজ হলে, যে আমাদের ওজোন লেয়ার বেশ 10-15 বছর আগে এটা নিয়ে খুব কথা হতো যে অ্যাটমসফিয়ারে ওজোন হোল হচ্ছে, আমরা সিএফসি ব্যবহার করছি বলে, যার জন্য ইউভি রেডিয়েশন বেশি আসছে। ইউভি রেডিয়েশন আসলে ক্রপ প্রোডাকশন কমে যায়, তারপরে হলো ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। তার কারণ হলো ইউভি রেডিয়েশনে হাই ফটোকেমিক্যাল এনার্জি থাকে, যেটা আর্থ সিস্টেমের সব জিনিসকেই
অ্যাডভার্সলি এফেক্ট করে। ইউভি রেডিয়েশন আমরা কোন কাজে ব্যবহার করি বলতো? আমরা কোন জায়গায় ইউভি রেডিয়েশন ব্যবহার করি? ব্যবহার করি কিনা? স্যার নকল টাকা আইডেন্টিফাই করার জন্য। সেটা তো গেল লাইটের রিফ্লেকশনের জন্য। এর চাইতে নকল টাকা তো আর সবসময় ছিল না, আর এখনো যে খুব বেশি নকল টাকা হয় সেটা না, আরো অন্যান্য কাজেও ব্যবহার করি। ভেরি সিম্পল এক্সাম্পল, স্যার রেজিন হার্ডেনিং এর জন্য ইউভি রে ব্যবহার করা হয়। স্যার রেজিন হার্ড করার জন্য ইউভি রে ব্যবহার করা হয় স্যার, Right. ইউভি রেজিন যেটা। হ্যাঁ 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 হ্যাঁ, তার চাইতে বেশি ব্যবহার করি আমরা এখন পানি শোধনে, তারপরে সার্জিক্যাল ইকুইপমেন্ট স্টেরিলাইজেশনে আমরা ব্যবহার করি। পানি শোধনে ইউভি রেডিয়েশনটা কি করে? মাইক্রো অর্গানিজমকে কিল করে। একইভাবে সার্জিক্যাল ইকুইপমেন্ট যখন দূষণমুক্ত করতে চাই, জার্ম ফ্রি করতে চাই, তখন একে ইউভি রেডিয়েশনে এক্সপোজ করি, মাইক্রো অর্গানিজম মারা যায়। সো ফাংশন যদি দেখি তাহলে দেখা যাবে যে ইউভি রেডিয়েশন এর হাই ফটোকেমিক্যাল এনার্জির জন্য মাইক্রো অর্গানিজমকে ধ্বংস করে, মানে লাইফের জন্য ক্ষতিকর, যার জন্য এটা প্লান্ট গ্রোথ, ক্রপ প্রোডাকশন, হিউম্যান হেলথ সব কিছুকেই অ্যাডভার্সলি এফেক্ট করে। এখানে ফাংশনের ভিতরে যে কথা বলা হয়েছে ইউভি এর ক্ষেত্রে, যে এটা সাধারণত 2% এর কাছাকাছি হয় আর্থ সারফেসে, ডিরেক্ট সানলাইটে এটা বাড়ে এবং তির্যক আলোতে এটা কমতে থাকে, কারণ ডিরেক্ট সানলাইটে ওজোন লেয়ারের ডিস্টেন্স কম থাকে, ডেপথ কম থাকে, তির্যক হলে ওজোন লেয়ারের ডিস্টেন্স ডেপথ বেড়ে যায়। যার জন্য এই যে ভিটামিন ডির জন্য যদি রোদ পোহাতে চাই, কোন সময় রোদ পোহানো উচিত? এই যে এখন বলা হয় যে অ্যাডভার্টাইজমেন্টে প্রায় বলা হয় যে এই করোনা কালে আরো বেশি বলা হয় যে কোন সময় রোদ পোহাতে হবে। কোন সময় রোদ পোহাতে হয় বলো দেখি? স্যার সকালবেলা। সকালবেলা? স্যার মিড ডেতে। এটা আপনি স্যার ক্লাসে বলছিলেন একদিন যে সকালে রোদ পোহানোটা একটা হলো মানে ভুল প্রথা। হ্যাঁ, এবং এই যে এখন করোনা কালেও সাজেস্ট করা হচ্ছে, এটা বলা হচ্ছে মিড ডেতে সবচাইতে বেশি ইউভি রেডিয়েশন পাওয়া যায়। এই জন্য সাধারণত মিড ডে আবার বেশি গরম হয়ে যায়, তো সেই জন্য সাজেস্ট করা হয় যে সকাল 11টা থেকে বিকেল 3টার মধ্যে এই রোদ পোহানো উচিত, যদি আমরা ভিটামিন ডির জন্য রোদ পোহাতে চাই। আচ্ছা, UV radiation plays no known essential role in plant physiology. And it is responsible for blue/purple coloration in flowers. অনেক ফুলে আমরা যে ফুলের রং দেখি যে ব্লু বা পার্পল, সেইগুলো আসলে ইউভি রেডিয়েশনকে রিফ্লেক্ট করে বলে আমরা এই রংটা দেখি। কোন পোকা ব্যবহার করে প্লান্ট আইডেন্টিফিকেশনের জন্য, পার্টিকুলারলি কোন ফুলে মধু আছে সেটা বোঝার জন্য। আর এখানে বলা হচ্ছে যে এর ইউভি রেডিয়েশনের হাই ফটোকেমিক্যাল এনার্জির কারণে ইট কজেস ড্যামেজ টু আনপ্রোটেক্টেড সেলস, পার্টিকুলারলি যেগুলো ছোট ছোট অর্গানিজম, তাদের সেল আনপ্রোটেক্টেড থাকে, যেমন ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, অ্যালগি এটসেট্রা। ভাইরাসও এর মধ্যে আসলে ইনক্লুডেড। ইনডিউস রিভার্সিবল ইনহিবিশন অফ গ্রোথ ইন প্লান্টস। রিভার্সিবল মানে হলো ইউভি রেডিয়েশনে এক্সপোজ করলে গ্রোথ কমে যাবে, ইউভি রেডিয়েশন উইথড্র করলে গ্রোথ আগের অবস্থায় ফেরত যাবে। এটা কিভাবে করে? ইউভি রেডিয়েশন হাই ফটোকেমিক্যাল এনার্জির জন্য অক্সিন হরমোন একটা, এটাকে
ডিস্ট্রয় করে, আর অক্সিন রিলেটেড উইথ প্লান্ট গ্রোথ। সো ইউভি রেডিয়েশন বাড়লে প্লান্ট গ্রোথ কমে যাবে। আর অথবা এটা যেটা করে যে অক্সিন ডিস্ট্রয় করে বা অক্সিনের প্রতি প্লান্টের যে রেসপন্স সেইটাকে কমিয়ে দেয়, প্লান্ট রেসপন্স করতে পারে। আর আমরা এই যে ভিটামিন ডি এর কথা বলছিলাম, ভিটামিন ডিটা যে কিভাবে সিনথেসাইজ করে, এই যাদের গায়ে কিন্তু চর্বি নাই এরকম কোনো মানুষ আছে? বলো দেখে। চর্বি কম বা বেশি থাকে, তবে চর্বি নাই এরকম কন্ডিশন হওয়ার কথা না। তবে কারো যদি চর্বি একেবারেই না থাকে, একেবারেই স্কিনি হয়, সে কিন্তু সূর্যের রোদ পোহাবে না, রোদ পোহালে সে ভিটামিন ডি পাবে না। তার কারণ হলো সোলার রেডিয়েশন চর্বিকে স্টেরল যেটা, এটাকেই ভিটামিন ডি তে কনভার্ট করে। সো চর্বি না থাকলে কেবলমাত্র রোদ পোহায় ইউভি রেডিয়েশনে ভিটামিন ডি সিনথেসাইজ করা সম্ভব হবে না। প্লান্ট কিভাবে ইউভি তে অ্যাডপ্ট করে? প্লান্টের থিক কিউটিকল আছে, আবার ইউভি অ্যাবজর্বিং পিগমেন্ট আছে। ইউভি অ্যাবজর্বিং পিগমেন্ট আছে বলেই এই যে কোনো ফুলের রং নীল বা পার্পল কালারের হয়, পাতা রং একসময় পার্পল কালার হয়। যেমন তুমি যদি, আমি যে ইদানিং দেখছি গাব গাছে নতুন পাতা হচ্ছে, নতুন পাতা পার্পল কালার, তার মানে এই সময় তাদের ইউভি পিগমেন্টেশন বেশি আছে। এই জন্যই ইউভি অ্যান্থোসায়ানিন পিগমেন্ট বেশি আছে, যেটা ইউভি অ্যাবসর্ব করতে পারে, এই জন্য ওদের রং এরকম হয়। সো থিক কিউটিকল এবং ইউভি অ্যাবসর্বিং পিগমেন্ট যেমন অ্যান্থোসায়ানিন, এরা হলো এই হাই ইউভি রেডিয়েশনের এগেনস্টে প্লান্টের অ্যাডাপ্টেশন। কোন আলোটা ফটোসিনথেসিসে বেশি ব্যবহৃত হয়? সেটা হলো ভায়োলেট, ব্লু এবং অরেঞ্জ। তোমাদের অরেঞ্জ রেড এর আগে বলেছি, গ্রিন, কিন্তু গ্রিন কালারটা ফটোসিনথেসিসে ব্যবহার হয় না। এটার প্রমাণ তোমাদের সাথে আগেও আলোচনা করেছি। আমরা গাছের পাতাকে সবুজ দেখি, তার মানে হলো সে সবুজ আলোকে রিফ্লেক্ট করে, তার মানে সে ওটাকে ইউজ করে কম। তাহলে যেগুলো রিফ্লেক্ট করে না সেগুলাই ইউজ বেশি করে। তার মধ্যে ভায়োলেট ব্লু থেকে অরেঞ্জ রেড পর্যন্ত। ইনফ্রারেড, কিছু অ্যানিমাল ইনফ্রারেড রেডিয়েশন ডিটেক্ট করতে পারে, মানে হলো হিট সেন্স করতে পারে। এরকম কোন অ্যানিমালের নাম বলতে পারো যারা হিট সেন্স করতে পারে? স্যার সাপ। সব সাপ না, কিছু সাপ যারা হিট সেন্স করতে পারে। এক্সাম্পল হলো যেসব সাপের এই ভাইপার জাতীয় সাপ, তারপরে হলো তোমার র্যাটেল স্নেক, যারা রাতেও কিন্তু থার্মাল ইমেজ তৈরি করতে পারে বলেই, হিট সেন্স করতে পারে বলেই কোনো ওয়ার্ম অ্যানিমালের, ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালের তারা থার্মাল ইমেজ তৈরি করতে পারে বা দেখতে পারে। আর আমরা এখন এই যে রাত্রে ছবি তোলার জন্য অনেক সময় কি ব্যবহার করি বলতো? রাতে ছবি তোলার জন্য ফ্ল্যাশ লাইট ছাড়া, বা যেখানে ফ্ল্যাশ লাইট কাজ করবে না, আমরা ইনফ্রারেড সেন্সর ব্যবহার করে থাকি ক্যামেরায় নাইট ফটোগ্রাফির জন্য। সো কিছু অ্যানিমাল আছে তারা ইনফ্রারেড ডিটেক্ট করতে পারে। গাছের এই ইনফ্রারেড, গাছের এবং অ্যাকচুয়ালি অ্যানিমালেরও ইনফ্রারেড রেডিয়েশন, এটা নির্ভর করে তাদের ফিজিওলজিক্যাল কন্ডিশনের উপরে। পার্টিকুলারলি ধরো জ্বর, যেটা ইরেগুলার ফিজিওলজিক্যাল কন্ডিশন। জ্বর আমরা বুঝি কি করে? যে আমাদের অনেক সময় জ্বর টর হয়,
জ্বর বোঝা যায় কি করে? আমরা জ্বর কিভাবে মাপি? কি দিয়ে মাপি? থার্মোমিটার দিয়ে স্যার। থার্মোমিটার দিয়ে। থার্মোমিটার দিয়ে। আচ্ছা, এটা আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে বেশি ইনফ্রারেড রেডিয়েশন পরে তাপমাত্রা বেশি থাকে, নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে থাকে না। নর্মাল কন্ডিশনে নর্মালি থাকে। যখন আমাদের জ্বর হয়, তার মানে ফিজিওলজিক্যাল কোনো ডিসঅর্ডার হয়, তখন আমরা এই ইউভি রেডিয়েশন বেড়ে যেতে পারে। আমাদের শরীর গরম হয় বলে ইউভি রেডিয়েশন বাড়ে। সো এটা প্লান্টস এবং অ্যানিমালস এর ফিজিওলজিক্যাল কন্ডিশনের উপরে নির্ভর করে, আবার অনেক সময় ফিজিক্যাল কন্ডিশনের উপরেও নির্ভর করে। সেটা হলো যে ওয়াটার কন্টেন্ট যদি বেশি থাকে, তাহলে দেখা যায় যে ওয়াটার, এর আগে ওয়াটার ভ্যাপার পড়েছে, সেটা হিট অ্যাবজর্ব করে বেশি, প্রচুর হিট। এটা পানির একটা অন্যতম বৈশিষ্ট্য যে এ ফিজিক্যাল স্টেট পরিবর্তন না করেও অনেক পরিমাণে এনার্জি ধরে রাখতে পারে। যার জন্য কোনো ড্রাই অবজেক্ট যদি হয়, তাহলে সে ইনফ্রারেড রেডিয়েশন বেশি এমিট করবে, আর কোন অবজেক্ট যদি ওয়েট হয়, সেটা ইনফ্রারেড রেডিয়েশন কম করবে, রেডিয়েট করবে, যার ফলে তাকে ইনফ্রারেড সেন্সরে কালো দেখা যায়। সো এই ওয়াটার কন্টেন্টের উপরেও এটা নির্ভর করছে, যেটা ফিজিক্যাল একটা কন্ডিশন। আর এইটা ব্যবহার করে আমরা অনেক সময় ডিজিজ, গাছের ক্ষেত্রে গাছ এবং ক্রপের ক্ষেত্রে ইনসেক্ট অ্যাটাক ডিটেক্ট করতে পারি যখন আমরা রিমোট সেন্সিং করি। রিমোট সেন্সিং এর বেশিরভাগ ক্ষেত্রে এই ইনফ্রারেড রেডিয়েশন ব্যবহার করা হয়, আরো অনেকগুলো ব্যবহার করা হয়, তবে এটাও ব্যবহার করা হয়। এটা হলো ইকোসিস্টেম হেলথ জানার জন্য, ইনসেক্ট অ্যাটাক, ডিজিজ ইত্যাদি জানার জন্য ব্যবহার করা হয়। আর এখানে বলা হচ্ছে রেড এবং ফার রেড এর যে প্রপোর্শন, এটা গাছের ফিজিওলজিকে এফেক্ট করে। আচ্ছা, আমরা যদি দেখি যে লাইট ইন্টেন্সিটি, এবার আমরা ওই কোয়ালিটির কথা ভুলে যাই। লাইট ইন্টেন্সিটির ইফেক্ট দেখি ফটোসিনথেসিসের উপরে। ইকোলজিক্যাল ইফেক্টটা যদি দেখি, এখানে ফটোসিনথেসিসের বিষয়টা দেখানো হয়েছে। ফটোসিনথেসিসের জন্য লাইট প্রয়োজন, এটা আমরা সবাই জানি। ফটোসিনথেসিস, একটা গাছের যদি আমরা ফটোসিনথেসিস দেখি, এটা সকালবেলা মানে ভোরবেলা বেশি থাকে না কম থাকে? রাতে কোনো ফটোসিনথেসিস হয় কিনা সেটা বলো আগে। না স্যার, রাতে ফটোসিনথেসিস হয় না। রাতে কি রেসপিরেশন হয় গাছে? জি স্যার। জি স্যার। রেসপিরেশনটা জি স্যার। চলতে থাকে। আচ্ছা, যখন সূর্য ওঠে, মানে সূর্য ওঠার আগ পর্যন্ত এনার্জি সিনথেসাইজ যদি দেখি প্লান্টে, সেটা নেগেটিভ, কমপ্লিটলি নেগেটিভ। কারণ তখন কোনো ফটোসিনথেসিস হচ্ছে না, কেবল রেসপিরেশন হচ্ছে। এবার সূর্য উঠলো, সূর্যের তীব্রতা আস্তে আস্তে বাড়ছে। শুরুতে ফটোসিনথেসিস আর রেসপিরেশনের ব্যালেন্স কেমন থাকবে? নেগেটিভ থাকবে একেবারে শুরুতে। সূর্যের তাপমাত্রা, যে সূর্যের আলো আস্তে আস্তে বাড়তে থাকবে, ফটোসিনথেসিসের রেট বাড়তে থাকবে। একটা সময় এসে আমরা দেখব যে রেসপিরেশন এবং ফটোসিনথেসিস সমান সমান হয়ে গেছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার যখন ফটোসিনথেসিসটা বাড়তে থাকবে, তখন কি রেসপিরেশনটা ইকুয়ালি হারে কমতে থাকবে নাকি ওইটা স্ট্যাটিক থাকবে? রেসপিরেশন আসলে বাড়তে থাকবে, কারণ হলো রেসপিরেশন হলো একটা কেমিক্যাল প্রসেস। রেসপিরেশনটা কেমিক্যাল প্রসেস, এবং যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে তোমরা জানো যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে কেমিক্যাল রিঅ্যাকশনের স্পিড বাড়তে থাকে। এটা তো জানো। মানে ফটোসিনথেসিসও বাড়বে, রেসপিরেশনও বাড়বে। বাড়বে, কিন্তু বাড়ার হারে যেটা হবে সেটা হবে যে ফটোসিনথেসিস রেসপিরেশনের চাইতে দ্রুত হারে বাড়তে থাকে। সানলাইট বাড়ার সাথে সাথে ফটোসিনথেসিস
ফটোসিনথেসিসের রেট রেসপিরেশনের রেটের চাইতে দ্রুত হারে বাড়তে থাকে, যার ফলে একটা পয়েন্টে এসে এরকম অবস্থায় দাঁড়াবে যে ফটোসিনথেসিসের রেট আর রেসপিরেশনের রেট সমান হবে। সেইটাকেই এইখানে বলা হয়েছে কম্পেনসেশন পয়েন্ট। তার মানে হলো এটা হলো সেই লাইট ইন্টেন্সিটি, এখানে কিন্তু দেখো এটা জিরো থেকে শুরু করা, এই কার্ভটা এটা হলো জিরো, এই কার্ভটা কিন্তু জিরো থেকে শুরু করা হয়নি, জিরোর বেশ পরে এসে শুরু করা হয়েছে। এটা সেই পয়েন্ট যে পয়েন্টে এসে রেসপিরেশন এবং ফটোসিনথেসিস সমান হয়ে গেছে। এরপর থেকে আমরা দেখতে পাবো যে ফটোসিনথেসিস বাড়ছে, তার মানে তখনই আমরা দেখতে পাবো যে গাছের গ্রোথ শুরু হচ্ছে, গাছের নেট সিনথেসাইজড ম্যাটেরিয়াল বাড়ছে। আচ্ছা, এই পয়েন্টটাকে বলা হয়েছে কম্পেনসেশন পয়েন্ট। তার অর্থ দাঁড়াচ্ছে কম্পেনসেশন পয়েন্টটা হলো এমন একটা লাইট ইন্টেন্সিটি যে লাইট ইন্টেন্সিটিতে ফটোসিনথেসিস এবং রেসপিরেশন সমান হবে। এরপর থেকে দেখো নেট ফটোসিনথেসিস মানে কার্বোহাইড্রেট অ্যাসিমিলেশন, নেট অ্যাসিমিলেশন বাড়ছে। বাড়তে বাড়তে ঘন্টাখানেকের মধ্যে দেখবো যে এই জায়গায় পৌঁছে যাবে। তার মানে হলো এরপরে আর আমরা দেখবো যে নেট ফটোসিনথেসিস বাড়ছে না, এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ এখানে খুব দ্রুত বেড়েছে, তারপর আস্তে আস্তে কমছে, কমতে কমতে এই জায়গায় এসে এমন পর্যায়ে পৌঁছেছে, এরপরে আর ফটোসিনথেসিস বাড়ছে না। এই লাইট ইন্টেন্সিটিটাকে বলা হয় স্যাচুরেশন পয়েন্ট। তার মানে হলো যখন রেট অফ ফটোসিনথেসিস বা নেট ফটোসিনথেসিস ম্যাক্সিমামে পৌঁছে গেছে, সেটা হলো স্যাচুরেশন পয়েন্ট। এরপরে আর লাইট ইন্টেন্সিটি বাড়ার সাথে সাথে ফটোসিনথেসিসের পরিমাণ বাড়বে। এরপরে দুপুরবেলা গাছে ফটোসিনথেসিস হয় কিনা বলো দেখি, ইন মোস্ট অফ দি কেসেস স্যার হয় না, বেশিরভাগ জায়গাতেই ফটোসিনথেসিস হয় মিড ডে। তা এই যে বাড়ছিল, এই বাড়াটা তাহলে এইটা কন্টিনিউ করেছে 12টার বেশ আগে পর্যন্ত। এটা তারপরে একটা পর্যায়ে কমতে শুরু করেছে, এটা লোয়েস্ট লেভেলে পৌঁছে যাবে 12টার দিকে, লোয়েস্ট লেভেলে পৌঁছাবে 12টার দিকে। আমরা যদি এই নেট ফটোসিনথেসিসের কার্ভটা দেখি থ্রুআউট দি ডে লাইট, মানে থ্রুআউট দি ডে যদি দেখি, তাহলে সকালে থেকে দুপুরের আগ পর্যন্ত, ফর এক্সাম্পল সে 11:30 পর্যন্ত এরকম অবস্থা দেখবো। 12টার দিকে থেকে তারপর থেকে কমতে থাকবে, ফটোসিনথেসিস বন্ধ হয়ে যাবে এক সময়। তারপরে আবার যখন সূর্য হেলে পড়বে তখন আবার একটু বাড়তে দেখবে, তারপর আবার সন্ধ্যায় হেলে পড়বে। তাহলে এটা ইফেক্টটা কি করছে? আমরা দেখি যে ইফেক্টটা করছে গাছের নেট ফটোসিনথেসিস ভ্যারি করছে উইথ দি ইন্টেন্সিটি অফ সোলার রেডিয়েশন। মিড ডেতে যে একেবারে এক্সট্রিমলি হাই সোলার রেডিয়েশনের সময় বিভিন্ন কারণে, এই কারণগুলো অনেকগুলো কারণ আছে যেটা আমি এখানে ব্যাখ্যা করতে যাব না, এটা কমে যাচ্ছে। সো হ্যাঁ স্যার, মেঘলা দিনের ক্ষেত্রে তো লাইট ইন্টেন্সিটির পরিমাণটা কম থাকে, সেক্ষেত্রে কি কম্পেনসেশন পয়েন্টটা ক্রিয়েট হবে না? কোন জায়গায় যদি একটা দিন মেঘলা দিন হয় সারাদিন, মেঘলা দিন, হ্যাঁ, তাহলে তো আচ্ছা এখানে দিনের বেলা তো লাইট ইন্টেন্সিটির পরিমাণটা কম হবে, সেক্ষেত্রে কম হবে। কম্পেনসেশন পয়েন্টটা কি ক্রিয়েট হবে না? এখন যদি এরকম হয় মেঘলা দিন, মানে আমরা একেবারে ধরি যে সকাল থেকে শুরু করে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেখানে কি ফটোসিনথেসিস সম্ভব হবে? ডেফিনেটলি ফটোসিনথেসিস সম্ভব হবে। সো এখানে অল্প যদি এরকম হয়, এই মেঘ এই বৃষ্টি, বা ধরো সকালে 10টা পর্যন্ত ভালোই রোদ হয়েছে, তারপর বৃষ্টি আসলো, সেই সময় কিন্তু আসলে ফটোসিনথেসিস খুব বেশি এফেক্টেড হবে না। তার কারণ আছে, সেই কারণটা আমি জানি না সেই স্লাইডটা এখানে আছে কিনা, সেটা আমি ব্যাখ্যা করতে পারবো। এটা হয় ওইসব জায়গায় থাকার কথা এখানে, সেটা হলো যেমন আমরা এক্সাম্পল যদি নিই নরওয়েকে কি বলা হয় বলতো?
নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, তাই না? রাতের বেলা রাত হওয়ার পরেও আবার মাঝখানে কিছু সময়ের জন্য আলোকিত হয়। ওইখানে ফটো পিরিয়ডের কি হবে? নরওয়ে হলো শীতের দেশ, মানে হায়ার ল্যাটিটিউডের দেশ, ডে লেংথ ছোট, সো শীতকালে ওখানে প্লান্টের উপরে ডে লেংথের ইফেক্ট হওয়ার কথা শর্ট ডে, কিন্তু মাঝখানে একটা লাইট পিরিয়ড আছে, সেই লাইট পিরিয়ডের কারণে এই মাঝখানে কিছুক্ষণ লাইট পায় না, আবার লাইট পায়, এই কারণে ওখানে গাছগুলোর ইফেক্ট কিন্তু অ্যাকচুয়ালি হয় লং ডে প্লান্টের। এর কারণটা হলো ফটোসিনথেসিস হওয়ার প্রক্রিয়াতে যেভাবে এনার্জিটা ইউটিলাইজ করে, গাছের মধ্যে ফাইটোক্রোম আছে, ফাইটোক্রোমকে এক্সাইটেড করে হলো সূর্যের আলো, ফাইটোক্রোম এক্সাইটেড হয়ে ইলেকট্রন ট্রান্সফার করে, ফটোসিনথেসিস হয়। এই এক্সাইটমেন্টটা আমাদের এই লাইটের মধ্যে সুইচ অফ করলাম আর লাইট বন্ধ হয়ে গেল, এটা কিন্তু ঘটে না। এটা যেমন গ্র্যাজুয়ালি অ্যাক্টিভ হতে থাকে, এর ইনঅ্যাক্টিভও হতে থাকে গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে আসে। এখন মাঝখানে যদি এই ডার্ক পিরিয়ডটাতে মাঝখানে আবার একটা লাইট পিরিয়ড আসে, তখন হয় কি যে ধরো নরওয়েতে যেটা হবে যে সন্ধ্যা বিকেল হয়ে গেছে, লাইট ইন্টেন্সিটি কমছে, ফাইটোক্রোমের এক্সাইটমেন্ট কমতে থাকছে, কমতে কমতে শূন্য হওয়ার আগেই আবার লাইট পেল, তাহলে সে আবার দ্রুত এক্সাইটেড হবে এবং ফটোসিনথেসিস করবে, আবার ফটোসিনথেসিস শুরু করবে। সুতরাং দেখা যাবে যে ওখানে একটা লং ডে প্লান্টের ইফেক্ট, লং ডে ইফেক্ট পাবে। আচ্ছা, আমি আজকে শেষ করবো, এখনই আরেকটা মিটিং আছে আমার। এখানে শুধু এই জিনিসটা খেয়াল রাখো যে শেড টলারেন্ট প্লান্ট যেগুলো, এটা কিভাবে এফেক্ট করে আমরা সেটা দেখালাম। আর শেড টলারেন্টের ক্ষেত্রে এই কম্পেনসেশন পয়েন্ট এবং স্যাচুরেশন পয়েন্ট দুইটাই সাধারণত লো হয়। এই দুইটাই সাধারণত লো হয়, তার কারণ লাইট ইন্টেন্সিটি কম কারণে শেডে থাকে বলে লাইট ইন্টেন্সিটি কম পায়, সেজন্য তারা যে লাইটটুকু পায় তাদেরকে দ্রুত সেটার অপটিমাম ইউজ করতে হয়। এই জন্য এদের লাইট শেড বেয়ারারদের কম্পেনসেশন পয়েন্ট, স্যাচুরেশন পয়েন্ট দুইটাই কম হয়। আর লাইট ডিমান্ডারদের যারা সানে গ্রো করে তাদের কম্পেনসেশন পয়েন্ট, স্যাচুরেশন পয়েন্ট দুইটাই বেশি হয়, যার জন্য এদের গ্রোথও তুলনামূলকভাবে বেশি, লাইট ডিমান্ডারদের গ্রোথও তুলনামূলকভাবে বেশি হয়। আরেকটা হলো অপটিমাম ফটোসিনথেসিস কিন্তু 100% সানলাইটে হয় না। অপটিমাম ফটোসিনথেসিস হয় সাধারণত দেখা যায় কিছু ছায়া, কারণ আমরা এর আগে আলোচনা করেছি যে তীব্র সূর্য আলো বিভিন্নভাবেই ফটোসিনথেসিসকে রিডিউস করে। পার্টিকুলারলি তোমরা নিজেরাই বলেছো যে মিড ডেতে ফটোসিনথেসিস হয় না, তার কারণটা যদিও আলোর সাথে লাইট ইন্টেন্সিটির সাথে সরাসরি রিলেটেড না, অন্য বিষয়গুলো রিলেটেড, তারপরেও এটা আমরা জানি যে ফুল সানলাইটে ফটোসিনথেসিস ভালো হয় না। এই অপটিমাম লাইট ইন্টেন্সিটি হলো 5 থেকে 50% শেড। আমি এই ক্ষেত্রে আরেকটা এক্সাম্পল তোমাদের বলতে পারি যে আমাদের এই যে সুন্দরবন বা ম্যানগ্রোভ যেখানে আছে ট্রপিক্যাল এরিয়াতে, এখানে একটা সানি ডেতে সাধারণত দেখা যায় সানলাইট পাওয়া যায় অ্যারাউন্ড 2000 মাইক্রোমোল পার স্কয়ার সেন্টিমিটার পার সেকেন্ড, কিন্তু গাছের ফটোসিনথেসিসের জন্য, ম্যানগ্রোভের ফটোসিনথেসিসের জন্য অপটিমাম অ্যারাউন্ড 500 মাইক্রোমোল। তো এখানে এই জন্য শেড যদি থাকতো, লাইট ইন্টেন্সিটি যাতে কমিয়ে দেয়, তাতে ফটোসিনথেসিস বেশি। ওকে, আজকে আমরা আনফরচুনেটলি টার্গেট অ্যাচিভ করা গেল না, তারপরে আমরা নেক্সট ইয়ার চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমার একটা মিটিং আছে, এখন আমি তোমাদের ক্লাস এখানে আমার শেষ করতে হচ্ছে। তবে নেক্সট ক্লাস থেকে আমি বুঝতে পারছি এত ডিসকাস করতে গেলে আমি কিন্তু শেষ করতে পারবো, সেজন্য আমি আরো দ্রুত যাব, ডিসকাশনের পরিমাণ কমাবো। তবে তোমাদের প্রশ্ন যেগুলো থাকে, তোমাদের যেসব কনফিউশন থাকে, অবশ্যই তোমরা জিজ্ঞেস করবে এবং সেগুলোর উত্তর আমি দেব।